তোমার উপর কি জিন ভর করেছে? ওর কথা শুনে তিশার হাসির বেগ বেড়ে গেল। তা দেখে তাহিয়া মারাত্মক ভয় পেয়ে গেল। আম্মু গো, আপুকে ভূতে ধরে। তিশা তড়াক করে বিছানা থেকে নেমে বোনের মুখটা চেপে ধরলো। ওর হাসি অলরেডি থেমে গেছে। ও বোনকে বলতে লাগলো, কোনো ভূত ধরেনি আমাকে। আম্মুকে ডাকিস না, এসে দুজনকেই পিটাবে। তাহিয়া আর মাকে ডাকলো না, তবে বোনকে উদ্দেশ্য করে বলল, কিন্তু তুমি হাসছিলে কেন? সেদিন যেমন ভিডিও দেখে কেঁদেছিলাম, আজ তেমন ভিডিও দেখে হাসছি। তোর কোনো সমস্যা আছে? তাহিয়ার ভ্রু কুঁচকে গেল। ও কাট কাট গলায় বলল, আপু, তুমি কি জানো যে তুমি একটা পাগল? তিশার মুখটা থতমত খেয়ে গেল। পর মুহূর্তেও গলা খাকারি দিয়ে বলল, তুই যা না, আমার সাথে সেদিন তুইও মরার মতো কেঁদেছিলি। আবেগের বশে কেঁদে ফেলেছিলাম। আজ আর আবেগ নেই, বিবেকের সাথে দেখা হয়েছে আজকে। কথাটা বলেই তাহিয়া রুম থেকে বেরিয়ে যেতে ধরলে তিশা ওর হাত টেনে ধরে। তারপর ওকে বিছানায় নিয়ে গিয়ে সেদিনের মতো জোর করে ভিডিও দেখাতে লাগলো। কিন্তু আজকের ঘটনা বিপরীত। তাহিয়া হাসছে না, কারণ তিশা কোনো ফানি ভিডিও খুঁজে পাচ্ছে না। সব রোমান্টিক ভিডিও চলে আসছে। তা দেখে তাহিয়া দাঁত দাঁত চেপে বলল, রোমান্টিক ভিডিওকে যে ফানি ভিডিও বলে তা তো জানতাম না আপু। যা দুষ্টু, তুই দেখে মজাও করতে পারিস। তাহিয়া চোখ সরু করে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, এসব রোমান্টিক ভিডিও নিজের ছোট বোনকে দেখাতে তোমার লজ্জা করছে না? তুমি দিন দিন বেলজ্জা চিংড়ি হয়ে যাচ্ছ আপু। তিশা থতমত গলায় বলল, বড় বোনকে অপমান করতে তো লজ্জা করছে না? তোমার দোষ বেশি, তাই লজ্জা পাওয়ার কথা এখানে আসবে না। তুই এত পাকা পাকা কথা বলা কার থেকে শিখেছিস বলতো? তোমার থেকে যে শিখিনি এটা অন্তত বলতে পারি। চুপ কর তো, দাঁড়া, আমি ফানি ভিডিও বের করছি। তিশার ভাগ্য সহায় ছিল, তাই ফানি ভিডিও চলে আসে। ভিডিওটা দেখে সত্যি সত্যি তিশার প্রচন্ড হাসি পেল এবং খ্যাট করে ও হাসলো। কিন্তু তাহিয়ার মুখটা গম্ভীর। ও কাট কাট গলায় বলল, এটা ফানি ছিল? কোথায় হাসতে হবে সেটা মার্ক করে দিলে ভালো হতো। তিশার হাসি থেমে গেল। ও শোয়া থেকে উঠে বসে বলল, তুই আদৌ মানুষ? এই ভিডিও তোর কাছে ফানি লাগছে না? একদম না। আমি ভেবেছিলাম তুই কাঁদতে পারিস না, এখন দেখছি তুই হাসতেও পারিস না। তোর হাসির হরমোন কি ছাগলে খেয়ে ফেলেছে? আর তোমার ব্রেন কি গরু খেয়ে ফেলেছে? আল্লাহ আল্লাহ, কেমন বেয়াদব বোন! তোর নামে আমি মামলা করব। ওকে। কথাটা বলে তাহিয়া লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। সেদিকে ও ভ্রু কুচকে তাকিয়ে থেকে তিশা বিড়বিড় করে বলল, এটা কি আমারই বোন, নাকি আম্মু বাজার থেকে কিনে এনেছিল? সম্ভবত কিনেই এনেছিল। মনের কথা ভাবা বাদ দিয়ে ও পুনরায় ফোনে মনোযোগ দিল। ওসমানের আরেকটা পোস্টে ওর সামনে চলে আসে। একটা রোমান্টিক ভিডিও শেয়ার দিয়েছে ও। তিশা ওখানে হাসিনা খাতুন আইডি থেকে কমেন্ট করলো, ছোটবেলায় বিয়ে বিয়ে খেলা খেলতে গিয়ে তোমার যে প্যান্ট খুলে গিয়েছিল, সেটা কি ভুলে গেছো সুব্বাব্বু? অনেক চেষ্টা করার পরও যখন ঘুম ধরলো না, তখন বাড়ির শোয়া থেকে উঠে বসে। ওর মন আর মস্তিষ্কে শুধু আয়শার বিচরণ। মেয়েটাকে কোনোভাবে মন থেকে ছেড়ে ফেলতে পারছে না। আয়শার শাড়ি পরার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই বারিশের মুখে মুচুর মুচুর হাসি ফুটে ওঠে। হঠাৎই নিজের অবস্থা খেয়াল হতে ও মাথা চেপে ধরে বলে, আল্লাহ, আমার সাথে এসব কি হচ্ছে? ওই গাধা যে এত সুন্দরী সেটা তো আগে বুঝতে পারিনি। বারিশ মাথা থেকে হাত নামায়, তারপর ভ্রু কুঁচকে বলতে লাগলো, মেকআপ করেছিল নাকি? এই গাধা কি মেকআপ করে সখিনা থেকে অ্যামাস্টন হয়ে গিয়েছিল? ধোকা দিল না তো? কিছুক্ষণ এই বিষয় নিয়ে গভীর গবেষণা করার পর বারিশ বলতে লাগলো, যাই হোক না কেন, মেয়েটা ভারী মিষ্টি দেখতে, শুধু দেখতে ইচ্ছে করে। তার উপরে ওই মিষ্টি মেয়েটা দেখে আমার বউ, হায় হায়। কথাটা বলে বারিশ লাজুক হাসে। ওর ভীষণ লজ্জা লাগছে। হুট করে মাথায় একটা বিষয় চলে আসতেই ও নিজের পাশে তাকিয়ে কাট কাট গলায় বলতে লাগলো, ওই গাধা আমার বউ, ওর তো আমার পাশে শুয়ে থাকা উচিত। তাহলে ওখানে পাশের বাড়িতে থাকবে? এটা একদমই ঠিক হচ্ছে না। আমার বউ আমার সাথে থাকবে। বারিশ নিজের ফোনটা হাতে নেয়। নিজের বউয়ের সাথে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা ওর জন্য ফরজ। সার্চ লিস্টে গিয়ে আয়সার নামটা সার্চ দিতেই দেখে অ্যাড ফ্রেন্ড লেখা, আর মেসেজ করার অপশনও নেই। তার উপর আইডি লক। বারিশের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। আয়শা ওর পোস্টে ছাগলামো মার্কা কমেন্ট করে ওকে ব্লক করে দিয়েছিল। ও বিছানা থেকে নেমে জানলা খুলে মৃদু চিৎকার করে বলল, ওই সর্বোচ্চ। আয়শা মুখে ফেস মাস্ক লাগিয়ে নিশ্চিন্ত মনে বিছানায় শুয়েছিল। বারিশের চিৎকারে ও প্রচন্ড ভয় পেয়ে ধরফর করে উঠে গিয়ে বিছানা থেকে পড়ে যায়।
ফলে বেচারি কোমরে একটু ব্যথাও পেল। ও কোমরে হাত চেপে ধরে আর্তনাদ করতে লাগলো। ওদিকে বারিশের গলা আবারও ভেসে আসছে। কথা কানে যায় না? আয়শা কোনো মতে উঠে জানলা খুলে, তারপর বলে ওঠে, কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? আমাকে আনব্লক করো। পারবো না। আনব্লক করতে বলেছি। আমিও বলেছি আমি করব না। সত্যি করবে না? না, করব না। আচ্ছা, তাহলে আমার শাশুড়ির কান ভাঙিয়ে তোমাকে একটু কেলানি খাওয়াই, কি বলো? আয়শার চোখ বড় বড় হয়ে গেল। ও ব্যস্ত গলায় বলতে লাগলো, না না, আমি করছি আনব্লক। আরে লাগবে না, মায়ের হাতে মার খাওয়ার মতো মজা আর নেই। আজ বরং মারি খাও। না, আজকে অনেক মজা করেছি, একদিনে এত মজা নেওয়া যায় না। কথাটা বলে আয়শা ফোন হাতে নেয়। ওদিকে বারিশের ঠোঁটের কোণে অস্পষ্ট হাসি। ও বইয়ের মুখটার দিকে তাকিয়ে মুগ্ধ গলায় বলতে লাগলো, এখন তো মেকআপও করেনি, তবু এত কিউট লাগছে কেন? রাতের বেলা ওই ক্রিমের চামড়া মুখে লাগানোর কারণে কি? সেসব ভাবনা বাধাপ্রাপ্ত হলো অন্য একটা ভাবনা মাথায় এসে হানা দিতে। ব্লক করার দিন বারিশ আয়শাকে দৌড়ানি দেওয়ার পর কবরস্থানে গিয়ে জিন দেখে আয়শা ওর কোলে উঠে গিয়েছিল। সেই দৃশ্যের কথা মনে হতে বারিশ লজ্জায় লাল হয়ে গেল। ও দুহাত দিয়ে মুখ ঢেকে ধরে তৎক্ষণাৎ। একটু পর বিছানায় গড়াগড়ি করে পা ঝাপাতে ঝাপাতে বলে, কি লজ্জা, কি লজ্জা! বউ আমার কোলে সজ্জা। অনেকক্ষণ ধরে নিজের লজ্জা কমানোর পর ও সোজা হয়ে বসে। তারপর গলা খাকারি দিয়ে বলল, আমি একজন পুরুষ মানুষ, আমাকে এসব ন্যাকামি মানায় না। গম্ভীর গলায় কথাটা বললেও আবার ওই দৃশ্য মনে হতে বারিশ লজ্জায় মুখ ঢেকে রাখে। অতঃপর বলতে লাগলো, কালকে রাতে বউকে নিয়ে আবার কবরস্থানে যাব। ওসমানকে জিন সাজিয়ে বউকে আবার কোলে ওঠানোর ব্যবস্থা করতে হবে। জিন দেখিয়ে ভয় দেখানোর কুটিল পরিকল্পনা করার পর বারিশ ফোন হাতে বসে থাকে। এখন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা অতীব জরুরি। আয়শা ওকে আনব্লক করেছে। আনব্লক করার সাথে সাথে বারিশ ওকে মেসেজও দেয়। একটা জরুরি কথা ছিল। তৎক্ষণাৎই রিপ্লাই এলো, বলুন। তুমি আমার বউ না? মানিতে কষ্ট হলেও এটাই সত্যি যে আমি আপনার বউ। তাহলে তুমি এখন পাশের বাড়িতে কেন? প্রতিবেশীদের বাড়িতে রোজ রোজ থাকা একদম ভালো দেখায় না। বারিশের এই মেসেজ দেখে আয়শা পুরোই আহাম্মক হয়ে গেল। কিছুক্ষণ পর ও রিপ্লাইও দিল, প্রতিবেশীর বাড়ি? এটা আমার নিজের বাড়ি, বুঝতে পেরেছেন আপনি? একটু আগে না বললে তুমি আমার বউ? হ্যাঁ বলেছি, কিন্তু সেটার সাথে এটার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আমার বাড়ি হচ্ছে আমার বউয়ের নিজের বাড়ি। যেটাকে নিজের বাড়ি বলছো সেটা হচ্ছে ভাড়া করা বাড়ি। আর আমার হিসেবে দেখতে গেলে ওটা প্রতিবেশীদেরই বাড়ি। রাতেবেলা মাথা খারাপ হয়েছে আপনার? কিসব আবল তাবল কথা বলছেন? আমি ঠিক কথাই বলছি। তুমি আমার বউ হয়ে অন্যের বাড়িতে থাকবে কেন? তো কি আপনার বাড়িতে গিয়ে থাকবো? অবশ্যই থাকবে। আমাকে কি আপনি বীরের রুমে গিয়ে থাকতে বলছেন? আমি অচেনা একটা রুমে রাতের বেলা একা থাকবো? পারবো না, আমি ভয় লাগে আমার। তো তোমাকে বীরের রুমে থাকতে কে বা বলেছে? তাহলে কোথায় থাকবো? আঙ্কেল আন্টির মাঝখানে? ছ্যা, অশ্লীল চেংড়ি! লজ্জা শোন কি বাজারে বিক্রি করে দিয়ে এসেছো? আয়শা থতমত খেয়ে গেল। তবে সেটা বুঝতে না দিয়ে ও টাইপ করতে লাগলো, তো কোথায় থাকবো আমি? কেন? আমার রুমে, আমার বিছানায়। আমার বউ আমার পাশেই তো ঘুমাবে। আয়শা স্তব্ধ হয়ে গেল। ও কি বলবে সেটা একদমই বুঝতে পারছে না। এদিকে বারিশ আবারও টাইপ করতে লাগলো, দ্রুত আসো, আজ থেকে আমরা একসাথে ঘুমাবো। আয়শা 1 মিনিট নিস্তব্ধ থাকার পর কিবোর্ডের উপর সম্পূর্ণ চাপ প্রয়োগ করে টাইপ করতে লাগলো, শালা লজ্জা তো আপনার নেই, অশ্লীল লোক। এসব বলতে আপনার একটুও লজ্জা করলো না? লজ্জা পাওয়ার কি আছে? তুমি যেহেতু আমার বউ, সেহেতু তোমার উচিত আমার পাশে ঘুমানো। এখানে লজ্জা কোথা থেকে আসলো? ছ্যাঃ, আপনার মাথা খারাপ হয়ে গেছে। বারিশের ভ্রু কুঁচকে গেল। ও কিছু একটা চিন্তা করে টাইপ করতে লাগলো। তুমি যখন আমার কোলে চড়েছিলে তখন তোমার লজ্জা করেনি? আয়শা এবার থতমত খেয়ে গেল। কিছুক্ষণ সময় নিয়ে ও রিপ্লাই দেয়, ভুল করে চড়েছিলাম। মানুষের ভুল একবার হয়, তুমি তো এক রাতেই দুবার কোলে চড়েছিলে। ওই হলো আর কি। চুপ থাকো। আমি খালি গায়ে থাকা অবস্থাতেও তুমি আমার উপর থেকে নিজের চোখ সরাতে না, তখন তোমার লজ্জা করেনি? আয়শা লজ্জায় লাল হয়ে গেল। বারিশ আজকে মেন জায়গায় টার্গেট হেনেছে। ফলে বেচারি কিছু বলতেই পারছে না। ও ফোনটা পাশে রেখে শুয়ে পড়ে। ওদিকে বারিশ একটার পর একটা মেসেজ দিয়েই চলেছে। আয়শা ভুলেও সেগুলোর আর সিনই করলো না। লজ্জা কাটানোর সর্বোচ্চ চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে তলিয়ে থাকা অবস্থায় হঠাৎই একটা শব্দ কানে যেতে আয়শার ঘুম ছুটে যায়। চমকে উঠে চোখ মেলে তাকায়। রুমে ডিম লাইট জ্বালানো শুধু। সেই আবছা আলোয় ও পুরো রুমটা দেখতে লাগলো। হুট করে জানলায় খটখট শব্দ হতে আয়শা ভয়ে ঢোক গিলল। সে খটখট শব্দ বেড়েই চলেছে, তাই দুরু দুরু বুকে আয়শা বিছানা থেকে নামে।
তারপর পাশে থাকা বিছানার ঝাড়ু হাতে নিয়ে পা টিপে টিপে সামনের দিকে এগোতে লাগলো। জানলার কাছাকাছি পৌঁছে ও অন্য হাত দিয়ে জানলার কবাট খুলতেই যাবে, তার আগে জানলা নিজে থেকে খুলে গেল এবং জানলার পাশে থাকা গাছে একটা ছায়ামূর্তি দেখা গেল। আয়শার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। ওর সমস্ত কথামালা গলায় এসে আটকে গেছে। চিৎকার করার মতো আওয়াজও গলা থেকে বেরোচ্ছে না। এমন সময় সেই ছায়ামূর্তিটাই বলে উঠল। আমার মেসেজে রিপ্লাই দিলে না কেন? আয়শার কানে সেসব কথা গেলই না। ও ভয়ের চোটে হাতে থাকা ঝাড়ু দিয়ে বারিশের মুখে একটা বাড়ি মেরে মৃদু চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে বারিশ মুখে বাড়ি খেয়ে তাল সামলাতে না পেরে গাছ থেকে মাটিতে পড়ে গেল। ভার্সিটির লাইব্রেরির দিকে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে আজিম। অপরিচিতার সাথে এতদিনে বেশ পরিচিত হয়ে উঠেছে সে, তবুও দেখা করার স্বাদ এখনো জাগেনি। আবার হয়তো জেগেও ছিল, কিন্তু কেউই সেটা প্রকাশ করেনি। আজিম লাইব্রেরিতে প্রবেশ করে সোজা ডন আন্টির কাছে যায়। তারপর উচ্ছ্বাসিত গলায় বলে, চিঠি এসেছে? ডন আন্টি খাতায় কিছু লিখছিলেন। আজিমের কথা শুনে উনি চোখ তুলে তাকায় সামনে, তারপর ইশারায় টেবিলের একপাশে রাখা একটা চিঠি দেখায়। আজিম তৎক্ষণাৎ সেটা ছোঁ মেরে নেয়। দূরের একটা টেবিলে গিয়ে বসে চিঠির ভাঁজ খোলে, কিন্তু লেখাগুলো দেখে ওর ভ্রু কুঁচকে গেল। সেখানে লেখা, 2 কেজি সয়াবিন তেল, 4 কেজি আলু, করলা, 2 দেশি মুরগি, মরিচ পরিমাণ মতো, পেঁয়াজ পরিমাণ মতো, গাজর। ওখানে আরও কিছু লেখা ছিল, কিন্তু আজিম পড়তে পারলো না, কারণ ডন আন্টি সেটা ছিনিয়ে নিয়েছেন। আজিম ব্যস্ত গলায় বলতে লাগলো, আমার এখনো পড়া হয়নি, তবে অপরিচিতা খুব অদ্ভুত চিঠি লিখেছে আজ। অদ্ভুত তো হবেই, কারণ ওটা আমার লেখা। চিঠি নেওয়ার আগে একবার খেয়াল তো করবে নাকি? আমি ঠিক চিঠি নিয়েছিলাম। আমার অপরিচিতা সবসময় রঙিন কাগজে চিঠি লেখে, এটাও রঙিন কাগজ ছিল। ডন আন্টি কোনো উত্তর না দিয়ে আজিমের হাতে আসল চিঠিটা দিয়ে দেন। চিঠিটা হাতে নিয়ে আজিম বলতে লাগলো, বাই দ্য ওয়ে, আপনি রঙিন চিঠিতে বাজারের লিস্ট লিখেছিলেন কেন? শখ তো শুধু তোমাদের আছে, তাই না? আমার শখ তো হাসিনা ভারতে যাওয়ার দিন সবগুলো সাথে করে নিয়ে গিয়েছিল, তাই না? আজিম চোখ বড় বড় করে বলে। সত্যি নিয়ে গিয়েছিল? ডন আন্টি গম্ভীর মুখে আজিমের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর কাট কাট গলায় বলে, সেটা তো জানি না, কিন্তু তোমার আক্কেল যে সাথে করে নিয়ে গেছিল সে বিষয়ে আমি নিশ্চিন্ত। ডন আন্টি চলে গেলেন। আজিম ওনার গমন পথের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উনি কি আমাকে অপমান করে গেলেন? যাক, কোনো ব্যাপার না, অপমান আমার গায়ে লাগে না। আজিম আসল চিঠির ভাঁজ খুলতে লাগে। ওখানে লেখা, প্রিয় অপরিচিত, লুকিয়ে লুকিয়ে চিঠি আদান প্রদান করতে বেশ ভালো লাগছে। তবে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনাকে দেখতে চাই আমি। আমি তখন 3rd ইয়ারে উঠব। যতই হোক, এভাবে না দেখে আর কতদিন চিঠি আদান প্রদান করা যায় বলুন? আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আশা করি ভবিষ্যতে হালাল বন্ধনে আবদ্ধ হলে আমরা চমৎকার একটা জুটি হতে পারবো। আপনার মতামত কি? ইতি, অপরিচিতা। চিঠিটা পড়ে আজিম লাজুক হাসে। ওর মুখের মোচড় মোচড় হাসি আজ অন্য দিনের তুলনায় একটু বেশি। নিজের হাসি অব্যাহত রেখেও বলতে লাগলো, আমরা চমৎকার জুটি হব কিনা সেটা জানি না, হ্যাঁ, কিন্তু আমাদের নাতি নাতনি যে ঝাঁকানাকে একটা গল্প শোনাতে পারবে, হ্যাঁ, সেই বিষয়ে আমি নিশ্চিত। আয়শা ক্যাম্পাসে একটা গাছের নিচে মাথা চেপে ধরে বসে আছে। আজ সকালে নিজেকে মেঝেতে আবিষ্কার করেছে ও, যার ফলে সারা শরীরে কিছুটা ব্যথা অনুভব করছে। কিন্তু কালকে রাতের সে ছায়ামূর্তিটা কে ছিল সেটাও এখনো ধরতে পারছে না। মাথায় চাপ প্রয়োগ করে ও বিড়বিড় করে বলতে লাগলো, ওটা নিশ্চিত কবরস্থানের জিনটা ছিল। সেই দিন ভয় দেখাতে ব্যর্থ হওয়ায় গতকাল আমার জানালার কাছে উঠে গিয়েছিল। আল্লাহ, এইসব ভাবা যায়? রাতের কথা ভাবলেই আয়শার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ও জড়সড় হয়ে বসে আয়তুল কুসরি পড়তে লাগলো। সেই সময় বাড়ির ধীর গতিতে হেঁটে ওর পাশে এসে বসলো। প্রথম দফায় আয়শা চমকে উঠল, পর মুহূর্তে নিজেকে সামলে নিল। দুজনেই চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে আয়শা বলল, এখানে কি চাই? গতকালকে লজ্জা দেয়া কি কম পড়ে গিয়েছিল? বারিশ কোনো জবাবই দিল না। জবাব না পেয়ে আয়শা ওর দিকে তাকায়, কিন্তু ওর ভ্রু কুঁচকে গেল। বারিশের একটা গাল লাল বর্ণ ধারণ করেছে, তা দেখেও চিন্তিত গলায় বলে, আপনার গালটা বান্দরের পাছার মতো লাল হয়ে আছে কেন? বারিশ গম্ভীর মুখে বইয়ের দিকে তাকালো, তারপর কাটকাট গলায় বলল, নিচে ঝাড়ু দিয়ে পিটিয়ে বেয়াদবটাবার আমাকে জিজ্ঞেস করছে। আয়শা হতভম্ব হয়ে গেল।
ও চোখ বড় বড় করে বেশ কিছুক্ষণ বারিশের রাগী মুখটার দিকে তাকিয়ে থাকার পর হতবাক গলায় বলল, কালকে ওটা আপনিই ছিলেন? তা নয়তো কি, আমি ছাড়া কে যাবে? আয়শা চোখ বড় বড় করে বলল। কিন্তু কেন? বারিশ দাঁতে দাঁত চেপে বলল। তুমি আমার রিপ্লাইয়ের মেসেজ দাওনি কেন? আয়শা ভ্রু কুঁচকে বলল। কি? বারিশ নিজের কথা শুধরে নিয়ে বলে। না মানে, তুমি আমার মেসেজে রিপ্লাই দাওনি কেন? আয়শা স্থির হয়ে গেল। বারিশ অন্যদিকে মুখ করে বসে আছে, তবে ওর গম্ভীর মুখটা বেশ ভালোভাবে আয়শার নজরে আসে। ও বেশ কিছুক্ষণ থম মেরে থাকার পর বলে, আমি মেসেজের রিপ্লাই দিইনি জন্য আপনি মাঝরাতে গাছে ঝুলে পড়বেন? অবশ্যই ঝুলবো। মেসেজে রিপ্লাই না পেলে আমার ঘুম আসতো না। কেউ আমার মেসেজ সিন করে রেখে দিবে, সেটা আমি একদম মানতে পারি না। কিন্তু আমি তো সিন করিনি। সেই জন্যই মাঝরাতে গাছে উঠে পড়তে হয়েছিল। সিন করে রেখে দিলে দরজা ভেঙে তোমার রুমে ঢুকতাম। আয়শা হতভম্ব গলায় বলল। এতদিন জানতাম আপনি গুন্ডা, এখন তো দেখছি ছিচকে চোরও। বারিশ চৌকিতে আয়শার দিকে তাকিয়ে বলতে লাগলো। এই, সম্মান দিয়ে কথা বলো। কিসের ছিচকে চোর শুনি? তো কি বলবো? ডাকাত বলবে, ডাকাত। ওটা বলে নিজের মধ্যে একটা পুরুষ পুরুষ ভাব আসে। অবাক হতে হতে আয়শা আজ অবাক হওয়ার সংজ্ঞা ভুলে গেল। ওর নজর আবারও বারিশের গালে চলে যায়। এক গাল শ্যামলা, আরেক গাল লাল টমেটোর মতো টকটকে হয়ে আছে। দেখতে কি যেন ফানি আর অদ্ভুত লাগছে। বারিশ কিছুক্ষণ চুপ থাকার পর অত্যন্ত গম্ভীর গলায় বলে। তোমার জন্য আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস রাতের বেলা পড়েছি, কেউ দেখেনি, নয়তো মান সম্মান কিচ্ছু থাকতো না। একটু চুপ থেকে বারিশ নিজের কথার ভুল ধরে বলে। দেখেছে কয়েকজন। আমাদের বাড়ির পেছনের কবরস্থানের জিনগুলো দেখেছে। তাই তো বলি, হাসির আওয়াজ কোথা থেকে আসছিল। শালারা আমাকে পড়ে যেতে দেখে হেসেছিল। আয়শা আহাম্মক হয়ে বলে। এতদিন জানতাম আমি গাধা, আজ দেখছি আপনিও গাধা। বাকিদের তুলনায় তিশার দিন একটু বেশি ভালো কেটেছে, কেননা ওসমানকে বেশ জব্দ করতে পেরেছে ও। অনেকদিন থেকে হাসিনা খাতুন আইডি থেকে ও ওসমানের পোস্ট হয়ে লজ্জাজনক কমেন্ট করে চলেছে। বেচারা না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। কিছু দরকারের জন্যই তিশা আজ আয়েশাদের বাসায় এসেছে। গেট খুলে ও ভিতরে প্রবেশ করে, তারপর কলিং বেল বাজায়। কিছুক্ষণের মধ্যে ওসমান এসে দরজা খুলে দেয়। ওসমানকে দেখতে তিশা স্তব্ধ হয়ে গেল। সম্ভবত ওসমান একটু আগেই গোসল করেছে। ওর মাথার চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে ওর টি শার্টে পরে, কাঁধে এখনো টাওয়াল ঝুলানো। তিশা এক দৃষ্টিতে ওসমানের দিকে তাকিয়ে থাকে। ও নজর সরাতেই পারছে না, আর না এটা বুঝতে পারছে যে ওসমান ওর কাজ কারবারগুলোতে বেশ ভালো করে খেয়াল করছে। কিছুক্ষণ পর তিশার সম্মুখে হাত নেড়ে ওসমান বলতে লাগলো। হ্যালো, সিগন্যাল পাচ্ছ? তিশার ধ্যান ভেঙে গেল। পাশাপাশি মারাত্মক লজ্জা এসে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। ও মাথা নিচু করে ব্যস্ত গলায় বলল। আমি আপনাকে দেখছিলাম না, আমি তো টাওয়ালটা দেখছিলাম, অনেক সুন্দর ডিজাইন। আমি কি কিছু বলেছি তোমাকে? তিশা থতমত খেয়ে গেল। পর মুহূর্তেই গলা খাকারি দিয়ে নিজেকে খানিকটা সামনে নিয়ে বলল। আপনি না বললে নাই, কিন্তু আমি বলবো, সত্যি বলছি, আপনার টাওয়ালটা আমার খুব পছন্দ হয়েছে। ওসমান অস্পষ্ট হাসে। ও শান্ত গলায় বলতে লাগলো। ভেতরে আসো। তিশা ভেতরে প্রবেশ করে। ওসমান ওর আগে আগে হাঁটছে। তিশা পেছন থেকে ওকে দেখে চলেছে। চুলের পানি পড়ে ওর পিঠ খানিকটা ভেজে গেছে। ড্রয়িং রুমে আসতে ওসমান ওকে সোফা দেখিয়ে বলে। এখানে বসো। তিশা বসতে বসতে বলল। আয়শা কোথায়? ও বীরের মতো একটু বাইরে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা, আর আঙ্কেল আন্টি? আব্বু একটু হাঁটতে গেছে, আর আম্মু ঘুমোচ্ছে। ও। তিশা আর কিছুই বলল না। আর না ওসমান বলল। ও টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে ড্রয়িং রুম থেকে চলে গেল। ওর গমন পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তিশা নিজের অজান্তেই বলে ফেলল। আপনি অনেক সুদর্শন। নিজের কথা কানে যেতে তিশা থতমত খেয়ে গেল। ও মাথা নিচু করে মনে মনে নিজেকে শাসাতে লাগলো। ওর শাসানোর মাঝেই ওসমান 2 কাপ চা হাতে ওর সামনে এসে হাজির হলো। চায়ের কাপ এগিয়ে দিয়ে ওসমান শান্ত গলায় বলল। আমার দ্বারা এর চেয়ে বেশি আতিথেয়তা করা সম্ভব নয়। ছেলে মানুষ, অত কিছু বুঝি না। চা খাওয়ার মাঝেই আয়েশা চলে আসবে। তিশা উচ্ছ্বসিত হয়ে চায়ের 2 কাপই নিতে ধরে। তা দেখে ওসমান তৎক্ষণাৎ বলে। লোভী চেংড়ি, 1 কাপ আমার জন্য রাখো। তিশা মারাত্মক লজ্জা পেয়ে 2য় কাপ থেকে হাত সরিয়ে নেয়। ও এতটাই লজ্জা পেল যে নিজের চায়ের কাপ নিয়ে মাথা নিচু করে বসেই থাকলো। তা দেখে ওসমান বলল। লজ্জা না পেয়ে চা খাও, নিজের হাতে বানিয়েছি। কথাটা বলে ওসমান একটু দূরে গিয়ে বসে। চা খেতে খেতে ও একটা বই পড়তে লাগলো। তিশা নিজের লজ্জা কিছুটা কাটানোর পর চায়ে এক চুমুক দেয়।
হঠাৎ পাশে তাকাতে ও আবারও ধ্যান হারিয়ে ফেলে। চা খেতে খেতে বই পড়া ওসমানকে যেন একটু অন্যরকমই লাগছে, এতটাই অন্যরকম যে তিশা চোখ সরাতেই ভুলে গেল। ওসমান হুট করে ওর দিকে তাকাতে দুজনে চোখাচোখি হয়ে গেল। এতে করে তিশা থতমত খেয়ে গেল। ও তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিয়ে চায় একের পর এক চুমুক দিতে লাগলো, ফলে জিহ্বায় একটু ছাকা খেলো। ও চায়ের কাপ টেবিলের উপর রেখে জিহ্বা মেরামত করতে লাগলো। আর চোখে সেসব খেয়াল করে ওসমান অস্পষ্ট হাসে। আয়শার রুমে অনেকক্ষণ থেকে তিশা মুখ ঢেকে বসে আছে। ওর ভীষণ লজ্জা লাগছে, তাই আজ আর কাউকে মুখ দেখাতে রাজি নাও। আয়শা ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে কাট গলায় বলে, বেলজ্জা চেংড়ি লজ্জা পাওয়ার অভিনয় করছিস কেন রে? আমি ভালো করেই জানি তোর লজ্জা নেই। তিশা এবার মুখ থেকে হাত সরিয়ে নেয়, তারপর চোখ সরু করে আয়শার দিকে তাকিয়ে বলতে লাগলো। তুই বেলজ্জার জন্য যে আমিও বেলজ্জা হব সেটা ভাবলি কিভাবে? আয়শা সোজা হয়ে বসলো এবং অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলো, দেখ, লজ্জা পেলে মানুষ তালগোল পাকিয়ে ফেলে। একটা স্বাভাবিক পরিবেশ মুহূর্তেই অস্বাভাবিক করে ফেলে। বেশি লজ্জা পেলে গালে ব্যথা করা শুরু করে দেয়। এই এত এত ঝামেলা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বেলজ্জা হওয়া। বেলজ্জা হওয়ার যে কত কত উপকরণ রয়েছে তা তুই বুঝবি না রে পাগলি। তিশা আহাম্মক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দাঁতে দাঁত চেপে বলল, আমাকে নোটস দে, আমি চাই। তোর এমন অদ্ভুত কথা শুনে নিজের কানকে মার্ডার করতে চাই না আমি। আয়শা হতাশ গলায় বলল, আমার কথা বুঝলি না রে? নোটস দে, নয়তো মুখ ভেঙে দিব তোর। আয়শা নোটস তিশার হাতে দিতে দিতে বলে, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে সেটা তোকে না দেখলে জানতেই পারতাম না। এখন যেহেতু জেনেছিস তো এই খুশিতে নাচ। আয়শা কোমরে হাত দিয়ে বলে, নাচতে পারবো না রে, কোমরে ব্যথা, বয়স হয়ে গেছে তো তাই। নাটক। তিশা নোটস হাতে নিয়ে আয়শার রুম থেকে বেরিয়ে গেল। ও বিড়বিড় করে বলতে লাগলো, ওনার সাথে যেন দেখা না হয়। মুখে কথা বললেও তিশার মন অন্য কিছু বলছে। ও আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো, কিন্তু পেল না। হতাশার শ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে ও উঠোনে চলে আসে। হঠাৎই সামনে তাকাতেই দেখলো ওসমান দাঁড়িয়ে আছে। আচমকা ওকে সামনে দেখে তিশার হৃৎপিণ্ড ধিক ধিক আওয়াজ করতে লাগলো। ওসমান ওর দিকে খানিকটা এগিয়ে এসে বলল, কাজ হয়েছে? তিশা মাথা নিচু করে বলল, জি। আমার চাটা কেমন লাগলো সেটা তো বললে না। জি, ভালো হয়েছে। শুধু ভালো? তিশা চৌকিতে ওসমানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জোর করে প্রশংসা শুনতে যাচ্ছেন? যদি বলি হ্যাঁ। তাই বলছি, জোর করে প্রশংসা করতে পারি না আমি। ওসমান হাসলো, কিছুই বলল না। তিশা ওকে পাশ কাটিয়ে চলে গেল। ওসমান কিছু একটা ভেবে ওকে পিছু ডেকে বলে, আরে আরে, টাওয়ালটা নিয়ে গেলে না যে? যেভাবে বারবার টাওয়ালের দিকে তাকাচ্ছিলে আমার তো লজ্জা লাগছিল। মনে হচ্ছিল তুমি আমাকে ইফটিজিং করছো। তিশার লজ্জারা আবারও ফিরে আসলো। ও কাট গলায় বলল, লাগবে না। কথাটা বলে তাড়াহুড়ো করে যেতে ধরে ও উষ্টা খেয়ে পড়ে যায়। ওসমান হাসলো না, হাসলে বেচারি কষ্ট পাবে, তাই ও বহু কষ্টে নিজের হাসি আটকে রাখলো। মারিয়া আর আয়শা করিডোর দিয়ে হেঁটে চলেছে। অবশ্য শুধু হাঁটছে না, কথাবার্তাও বলে চলেছে। মেয়েরা যাই হোক চুপচাপ থাকতে পারে না। মারিয়া অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলো, দেখ আয়েশা, তুই বিবাহিত হয়ে সিঙ্গেল কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখিস না। তোকে খুব দ্রুত পদত্যাগ করতে হবে। মারিয়ার কথাটা আয়শা শুনেও না শোনার ভান করে থাকলো। ও আকাশের দিকে তাকিয়ে বলে, আজকের আকাশটা একটু বেশি সুন্দর, তাই না? মারিয়া চোখ সরু করে আয়শার দিকে তাকিয়ে বলতে লাগলো, একদম না শোনার অভিনয় করবি না। লজ্জা থাকলে কালকেই পদত্যাগ করবি তুই। দুঃখিত, আমার লজ্জা নেই। মারিয়া কথা বলার ভাষা হারিয়ে ফেললো। এই মেয়েকে লজ্জা দেওয়া দুনিয়ার সবচেয়ে কঠিন একটা কাজ। হঠাৎই সামনে চোখ যেতে দুজনেই থেমে গেল। শাড়ি পরা অসম্ভব রূপবতী একটা মেয়ে ওদের সামনে দাঁড়িয়ে কিছু মেয়ের সাথে কথা বলছে। আয়শা স্পষ্ট স্বরে বলল, কি সুন্দরী চিংড়ি রে মারিয়া। তোদের ডিপার্টমেন্টের এক স্যারের মেয়েটা, শুনেছি ইঞ্জিনিয়ারে পড়ছে, বিউটি উইথ ব্রেন। আমি ছেলে হলে একেই বিয়ে করে নিতাম, তারপর বউয়ের ইনকামে দিব্যি জীবন কাটিয়ে দিতাম। কি লাইফ, আহা। মারিয়া হেসে ফেলে, পর মুহূর্তে ভ্রু নাচিয়ে বলে, তুই না সিঙ্গেল কমিটির সভাপতি? তোর মুখে এসব কি শুনছি? আরে মাঝে মাঝে ক্রাশ খাওয়ার ঢং করতে হয়, নয়তো কাপলরা আমাদের পাত্তা দিবে না, আর আমরাও ওদের জব্দ করার উপায় খুঁজে বের করতে পারবো না। মারিয়া হতাশার শ্বাস ফেলে বলল, তোর এই অদ্ভুত লজিক শুনলে মাঝে মাঝে ইচ্ছে হয় তোকে নাসায় রেখে আসি। আহা, নাসা আমার মতো ট্যালেন্টেড মানুষ সহ্য করতে পারবে না। হ্যাঁ সেটাই। থাক, আমার কিছু কাজ আছে।
মারিয়া চলে গেল। আয়শা মেয়েটার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গ্রাউন্ডে চলে গেল। হুট করে খেলা দেখতে ইচ্ছে করছে ওর। গ্রাউন্ডে গিয়ে কিছুক্ষণ খেলা দেখলো। তবে আশ্চর্যের বিষয় আজ বারিশ মাঠে নেই। তা দেখে আয়শা বিড়বিড় করে বলে, এই গুন্ডা না জানি আবার কার সাথে মারপিট করেছে। আজিম ভাইয়াকে নিশ্চয়ই চুমু খাওয়ানোর জন্য সাথে করে নিয়ে গেছে। এসব ভাবা বাদ দিয়ে আয়শা আরো একটু খেলা দেখলো। তারপর ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগে। ওর ক্লাস শুরু হতে আরো সময় বাকি আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে চোখ যেতেই ও থেমে যায়। তখনকার সেই সুন্দরী মেয়েটা হেসে হেসে বারিশের সাথে গল্প করছে। বারিশ অবশ্য স্বাভাবিকভাবে ওর সাথে কথা বলছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আয়শা বিড়বিড় করে বলল, এটা নিশ্চয়ই সেই স্যারের মেয়েটা। যাক, এই গুন্ডার দেখছি চয়েস অনেক ভালো। সবচেয়ে রূপবতী মেয়েটাই বাছাই করেছে। বারিশ নূরের কথা শুনতে শুনতে হঠাৎই মাথা তুলতে আয়শাকে দেখতে পায়। আয়শা তৎক্ষণাৎ ওদের থেকে নজর সরিয়ে উল্টো ঘুরে হাঁটতে লাগলো। তা দেখে বারিশ সেদিকে এগিয়ে যেতে যেতে নূরকে উদ্দেশ্য করে বলে। তোমার সাথে পরে কথা বলবো। নূর বলতে লাগলো, বারিশ চলে গেছে। নূর ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলো। অন্যদিকে বারিশ লম্বা লম্বা পা ফেলে আয়শার পিছু যেতে লাগে। একসময় ও আয়শার পাশাপাশি চলে আসে। তারপর বলতে লাগলো। সারাদিন এত ঘুরঘুর করো কেন? হ্যাঁ, আয়শা স্বাভাবিক গলায় বলল, ক্লাস শুরু হতে দেরি আছে। তবু এত ঘুরবে কেন? আমি ঘুরলে আপনার সমস্যা কোথায়? বারিশ টপিক পরিবর্তন করে বলে, স্যারের মেয়ের সাথে এমনি কিছু কথা হচ্ছিল। সিরিয়াস কিছু না, নর্মাল কথাবার্তা আর কি, একটু পড়াশোনা রিলেটেড। আমি কি জানতে চেয়েছি? আমি বলবো তোমার সমস্যা আছে। নুরুর বাবার সাথে দেখা করতে এসেছিল, আমার সাথে হুট করে দেখা হয়েছে, তাই কথাবার্তা বললাম। আল্লাহ আল্লাহ, এত কৈফিয়ত দিচ্ছেন কেন? আমি কি কিছু বলেছি? বারিশ মুখটা গম্ভীর করে ফেললো। তারপর মৃদু চিৎকার করে বলল, কেন বলবে না? তোমার অবশ্যই বলা উচিত। কেন উচিত? বেয়াদব চিংড়ি, আমি তোমার স্বামী না? আমি কার সাথে ইটিস পিটিস করছি সেটা দেখার দায়িত্ব কি তোমার না? আল্লাহ আল্লাহ, কেমন গাথা এটা। লাইব্রেরিতে সকলেই চুপচাপ নিজেদের মতো করে বই পড়ছে। মারিয়া অবশ্য বই পড়ছে না। ও ডনাটির পাশেই বসে আছে। কিছুক্ষণ আগেই ও অপরিচিতের থেকে পাওয়া চিঠিটা পড়েছে এবং ফিরতি চিঠিও লিখেছে। ও রঙিন কাগজে লেখা চিঠিটা টেবিলের একপাশে খুব যত্ন করে রাখা। মারিয়ার মুখ জুড়ে এলইডি বাল্ব জ্বলছে, আর দাঁত থেকে যেন মুক্ত ঝরছে। চিঠি পড়ে ও এতই খুশি হয়েছে যে সব সময় দাঁত আপনা আপনি বাইরে বেরিয়ে এসেছে। আর চোখে যেটা সে খেয়াল করে, ডন আন্টি কাটকাট গলায় বলেন, সরি, তোমার দাঁতগুলোতে কাকের পটি মেখে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। মারিয়া হাসি বেড়ে গেল। ও হাসতে হাসতে বলল, স্যার, আপনি পচা কথা বলতে পারেন। তোমাদের দুজনের পাল্লায় পড়ে কত কিছুই তো করা শিখে গিয়েছি। মারিয়া হাসি কিছুটা থামিয়ে বলে, দুজন? আপনি কি আমার অপরিচিতের কথাও বললেন? কেন, সন্দেহ আছে তোমার? মারিয়া লজ্জায় লাল হয়ে গেল। ও দুহাত দিয়ে মুখ ঢেকে লাজুক হেসে বলে, না, কোনো সন্দেহ নেই। আমার অপরিচিত কত ভালো একজন মানুষ। ডন আন্টি ভ্রু কুচকে মারিয়ার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। মারিয়াও কিছু বলল না। ও তো লজ্জা পেতে ব্যস্ত। কিছুক্ষণ পর হুট করে আজিম সেখানে এসে হাজির হয়। ও কাট গলায় বলে, ডন আন্টি, এই বেয়াদব মহিলা আপনার এখানে কি করছে? মারিয়ার লজ্জারা লাইব্রেরি ত্যাগ করলো। কণ্ঠটা গম্ভীর করে ও একই টোনে বলতে লাগলো, ডন আন্টি, এই অশুভ পুরুষ এখানে কি করছে? ডন আন্টি একটা প্রশ্নের জবাবও দিলেন না। উনি খ্যাচ করে নিজের ডায়েরিতে কিছু লিখে চলেছেন। ওনার কাছ থেকে পাত্তা না পেয়ে মারিয়া আর আজিম অল্প একটু লজ্জা পেল, কিন্তু সেই লজ্জা এতই কম ছিল যে তারা বাইরে থেকে দেখাই যায়নি। মারিয়া ডন আন্টির থেকে জবাবের আশা ছেড়ে দিয়ে আজিমকে উদ্দেশ্য করে বলে, আজ কি ফেলে দেওয়ার জন্য এসেছেন? হাতে তো বই বা আপেল কিছুই নেই। আমি মনে হয় শুধু আপনার জিনিস ফেলে দেওয়ার জন্যই আসি। আমার কত গুরুত্বপূর্ণ কাজ আছে জানেন? না, জানবেন কিভাবে? আমি বলবোই না। আমি শুনবই না। আপনি বলবেন কিভাবে? আমি বলবোই না, আপনি শুনবেন কিভাবে? আমি শুনলে তো বলবেন। আমি বললে তো শুনবেন। ডন আন্টি কলম দিয়ে টেবিলে একটা আঘাত করে। ওনার রাগ ওরা দুজনেই বুঝতে পারলো। আজিম বলল, ডন আন্টি মনে হয় আমাদের কথা শুনে বিরক্ত হচ্ছেন। মারিয়া প্রথমবারের মতো সম্মতি জানিয়ে বলল, তাই তো মনে হয়েছে। আমার মনে হয় থেমে যাওয়া উচিত। ওদের কথা শুনে ডন আন্টি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু একটু পরেই টপিক সম্পূর্ণ পরিবর্তন করে মারিয়া বলল, তাহলে অন্য বিষয়ে কথা বলি।
আচ্ছা, আপনি এত লাইব্রেরিতে আসেন কেন? বই তো মনে হয় না জীবনে পড়েন, সারাদিন শুধু খাওয়ার উপরেই থাকেন। খাওয়া দাওয়া করা বাঙালিদের জন্য গর্ব, তাই টুকটাক খাই, কিন্তু লাইব্রেরিতে তার চেয়েও অমূল্য সম্পদ রয়েছে আমার। সে আমার ভবিষ্যৎ নাতি নাতনির দাদি।